আমরা যখন কোনো পিকচার কিনে নিয়ে আসি, কিনে আনার পরে আমাদের কিছু কাজ থাকে। ওই সকল কাজ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কি কাজ থাকে? ফ্রেম দেওয়া, কালার কমানো বাড়ানো, ব্রাইটনেস কমানো বাড়ানো, ওয়ান কালার করা। এভাবে আমাদের বিভিন্ন শেপ গুলো দিয়ে, বর্ডার দিয়ে, টেক্সট দিয়ে কাজের সৌন্দর্য আরো বৃদ্ধি করা। ইনসার্ট মেনুর ইলিস্ট্রেশন গ্রুপের তৃতীয় যেই কমান্ডটি রয়েছে সেটির নাম হলো শেপ। শেপে ক্লিক করলে আপনি নানান ধরনের পাবেন শেপ। أحد وثلاثون. أحد وثلاثون. اثنان وثلاثون. বোকা থাকা ভালো, কিন্তু এত বোকা হওয়া ভালো নয়। এই জিনিসটা জেনে থাকবে, বিষয়টা জেনে রাখবেন। বোকা হওয়া ভালো, এত বোকা হওয়া ভালো নয়। তৃতীয় যে কমান্ডটি রয়েছে সেটির নাম হলো শেপ। শেপের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের আর্টিস্ট, বিভিন্ন ধরনের আর্ট, বিভিন্ন ধরনের চিত্র আমরা তৈরি করতে পারবো। এটা হলো শেপের কাজ। শেপের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পতাকা, ঘর, নদী, পাহাড়, পর্বত, আকাশ, অর্থাৎ যেটাই আমাদের ব্রেনের মধ্যে আসে, ওই চিত্রটা আমরা শেপ গুলোর মাধ্যমে করতে পারবো। শেপের মধ্যে কিছু শেপ রয়েছে যেগুলো, যেভাবে আপনি আকৃতিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক সেভাবেই আপনার পৃষ্ঠার মধ্যে, পেজের মধ্যে আপনি ড্রয়িং করতে পারবেন। যেমন নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আঁকা বাঁকা শেপ। আমি একটা আঁকা বাঁকা শেপ নিলাম, দেন মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করলাম। এইভাবে ইনসার্ট মেনুতে গিয়ে শেপে গিয়ে আরো অনেক ধরনের শেপ আমি এখান থেকে পাচ্ছি। যে শেপটা আমার পছন্দ হবে, যে শেপটা আমার লাগবে, ওই শেপটা আমরা এভাবে ড্র্যাগ করব। দেন পিকচারের মতো অ্যাঙ্কর পয়েন্ট গুলো দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। চাইলে আমরা রোটেট করতে পারবো। এভাবে আর অনেক কাজ করতে পারবো। ওই শেপ গুলোকে কেটে দিলাম, ইনসার্ট মেনু থেকে আরেকটা শেপ নিলাম। এভাবে দেখেন কোন শেপটা আমার লাগবে, প্রয়োজন কোনটা, যেটা আমার লাগবে, যেটা আমার প্রয়োজন হবে, আমি সেটা সিলেক্ট করে এভাবে রাখবো। আমার আরেকটা শেপ দরকার, চাইলে আমি ইনসার্ট মেনুতে গিয়েও বের করতে পারবো। অথবা আমি যখন একটা শেপ তৈরি করেছি, ওই শেপ তৈরি করার পরে ওই শেপের স্বতন্ত্র একটি মেনু আসবে, ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুর মধ্যে শুরুতে আমরা পাবো ইনসার্ট শেপ, অর্থাৎ শেপে গিয়ে যে শেপ গুলো আমরা পেয়েছি, সেম শেপ গুলোতে আমরা ফরম্যাট মেনুতে পাবো। আর ফরম্যাট মেনুটা কখন আসবে? যখন আপনি একটা শেপ তৈরি করবেন, তখনই আসবে। এখানে শেপ গুলোর নিচের দিকে যখন ড্রপ ডাউন ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন আমার একটা লাঠি দরকার। আমি চাইলে চিকন লাঠি নিতে পারি, অথবা কোন একটা শেপ দিয়ে এভাবে চিকন করে একটা লাঠির মতো তৈরি করি। এই একটা শেপ, চাইলে এইভাবে একটা রাউন্ড বক্স করতে পারেন, চাইলে এইভাবে একটা বক্স তৈরি করতে পারেন, চাইলে এইভাবে চিকন করে লাঠির মতো তৈরি করতে পারেন।
একই জিনিস, শুধু ছোট বড় আকৃতির কারণে এটি কি হচ্ছে, বড় ছোট। দেখেন একটা আমার পতাকার মতো হয়ে গেছে। এবার মিডল একটা গোল বৃত্ত দরকার। আমি এবার আবারও শেপ দেখবো, গোল বৃত্ত কোথায় রয়েছে। এখানে একটা পেয়েছি মনে হচ্ছে। এভাবে এটাকে ধরে আমি একটা শেপ তৈরি করলাম, গোল বৃত্ত। এখন দেখেন, তিনটা শেপের সমন্বয়ে আমি একটা জাতীয় পতাকা তৈরি করেছি। বাট এই যে জাতীয় পতাকাটা আমি তৈরি করলাম, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নয়। যদিও বা চিত্রটা অনেকটা এমনই, বাট এইটার কালারটা বলছে এটা জাতীয় পতাকা নয়। তাহলে জাতীয় পতাকার জন্য কি করতে হবে? অবশ্যই কালার করতে হবে। আসেন সেকেন্ড কালারের, কালারের মধ্যে গিয়ে দেখবেন শেপ ফিল কালার। শেপ ফিল কালার, আপনি বৃত্তটাকে লাল করে, এবং শেপ আউটলাইন, চতুর্পাশে যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন, সে আউটলাইনটাও আপনি লাল করে দিতে পারেন। অথবা নো লাইন ক্লিক করতে পারেন, নো আউটলাইন। তাহলে চতুর্পাশে যে বাউন্ডারিটা ছিল সেটা চলবে। এবার বড় পতাকাটাকে সিলেক্ট করেন। শেপ ফিল কালার থেকে আপনি গ্রিন ক্লিক করেন। চতুর্পাশে একটা বর্ডার রয়েছে, আউটলাইন। শেপ থেকে নো আউটলাইন ক্লিক করেন, সেটাও চলে যাবে। আসলে লাঠিতে ক্লিক, লাঠিতে ক্লিক করার পর এখানে একটা কালার চুজ করুন। কোন কালারটা দেওয়া যায় দেখবেন। যদি বলি লাঠিতে কালার বক্সটা উঠে দিতে চাই, তাহলে শেপ আউটলাইনে ক্লিক। এখন দেখেন আমার একটা জাতীয় পতাকার মতো একটা ফ্ল্যাগ তৈরি। এখন এখানে তিনটা শেপ রয়েছে। এই তিনটা শেপের কারণে আমি চাইলে আমার পতাকাটাকে ডান দিকে বাম দিকে নিয়ে যেতে পারি। কারণ কারণ হলো, একাধিক শেপ যখন একসাথে থাকবে, তখন এটাকে মুভমেন্ট করার জন্য অবশ্যই সিলেক্ট। আমার তো সিলেক্ট করা আছে কাঠি, তাহলে আমাকে বাকি শেপ দুটাও সিলেক্ট করতে হবে। এই জন্য আমাকে কন্ট্রোল বাটন ধরে একটা একটা শেপ গুলোতে ক্লিক। এবার আমি যেদিকে টান দিব ওইদিকে যাবে। আবার যখন খালি জায়গাতে ক্লিক করব, তখন আনগ্রুপ বা আনসিলেক্ট হয়ে যাবে। আবার যখন ক্লিক করব, তখন আবার একটা একটা করে দেখাবে। এই একটা একটা করে দেখানোর কারণ হলো, এই তিনটাকে আমরা একসাথে গ্রুপ করি নাই। গ্রুপ যদি আমরা করি তাহলে বারবার ক্লিক করার প্রয়োজন হবে না। কন্ট্রোল ধরে বাকি তিনটা শেপকে সিলেক্ট করলাম। এবার আমরা চলে যাব গ্রুপ। গ্রুপ থেকে আমরা গ্রুপে ক্লিক। এখন দেখেন, খালি জায়গাতে ক্লিক করলাম, আনসিলেক্ট হয়ে গেল। আবার যখন ক্লিক করলাম, তখনও সিলেক্ট হয়ে গেল। বাট এখন কিন্তু তিনোটা একসাথে সিলেক্ট। ডান দিকে টান দিকে, বাম দিকে টান দিলে, অথবা ডান দিকে মুভ করলে, বাম দিকে মুভ করলে, আপ ডাউন দিকে মুভ করলে একসাথে থাকে। চাইলে একসাথে এটাকে ছোট বড় করতে পারি। এবং এটাকে যদি আমরা কপি পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল বাটন ধরে টান দিলে আমাদের অটোমেটিক ভাবে কপি পেস্ট হয়ে যায়। এভাবে আমরা যতগুলো দরকার ততগুলো কি করতে পারবো, পতাকা তৈরি করবো। শেপ মনে রাখবেন, শেপ যেটা আবার পিকচার হতে পারে, সেটা আমার এই ধরনের অটো শেপ হতে পারে। এই শেপ গুলোকে যদি আপনি কপি পেস্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কন্ট্রোল বাটনটা ধরতে, কিবোর্ডে কন্ট্রোল বাটন ধরে যদি মাউস দিয়ে এবার টান দেন বা ড্র্যাগ করেন, তখন দেখবেন যে অটোমেটিক ভাবে কপি পেস্ট হয়ে গেছে। আপনাকে আলাদাভাবে কপি করে পেস্ট করার প্রয়োজন হবে। এইভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের শেপের কাজগুলো করি। বিভিন্ন ধরনের।
ফরম্যাট মেনুতে ক্লিক করলে, যদি আমি আনগ্রুপ করতে চাই তাহলে আমাকে গ্রুপ থেকে আনগ্রুপ ক্লিক করতে, যদি ঘুরাইতে চাই তাহলে ঘুরাইতে পারবো, যেটা আমরা শিখেছিলাম গত ক্লাস। যদি অ্যালাইন করতে চাই অ্যালাইন করতে পারবো, ঠিক গত ক্লাসের মতো। অ্যারেঞ্জে যে সকল কমান্ড গুলো রয়েছে ঠিক গত ক্লাসের মতো। এবং অ্যালাইন বা টেক্সট, এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখেছি। অর্থাৎ লেখাটাকে ডান দিকে নেওয়া, বাম দিকে লেখার অ্যালাইন গুলো। টেক্সট ইফেক্ট, এটা আমরা আবার এখানে যে শেপ গুলো দেখতে পাচ্ছেন, এই শেপ গুলোর কালার আমরা এখান থেকে চাইলে যে কোনো ধরনের শেপের ডিজাইন চেঞ্জ করি। এগুলো হলো অটো ফর্ম, অটো সিলেক্ট বা অটোমেটিক কিছু ডিজাইন। আর ম্যানুয়ালি যদি আপনি করেন সেক্ষেত্রে একটা একটা ধরে ধরে আপনাকে করতে। এইভাবে শেপের মাধ্যমে আমরা আর অনেক কিছু তৈরি করি। জাস্ট একটা নমুনা দেখানো হলো, একটা উদাহরণ দেখানো হলো, যাতে আপনি এটা বুঝতে পারেন যে আসলে এই কমান্ড গুলো দিয়ে আমরা এই ক্যাটাগরি কাজগুলো করি। এখানে একটা কথা বলে রাখি, যে শেপ গুলোর আকৃতি যেভাবে দেখতে পাচ্ছেন ওই শেপ গুলো ড্রাগ করলে ঠিক ওইভাবে আসে। এখন প্রশ্ন হতে পারে, এখন প্রশ্ন হতে পারে যে আমি যেভাবে চাই ওইভাবে করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি এইভাবে একটা আর্ট করি, এভাবে সেভাবে করতে পারবো। ওই ধরনের চিত্র তো আমার এখানে নেই। হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন। এক্ষেত্রে কয়েকটা কমান্ড রয়েছে। এই যে এখানে তিন চারটা কমান্ড দেখতে পাচ্ছেন, এই তিন চারটা শেপ গুলো দিয়ে আপনি করতে পারেন। যেমন এখানে স্ক্রাইবল আছে, স্ক্রাইবল দিয়ে আপনি দেখেন কাঠ পেন্সিলের মতো এইভাবে তৈরি করতে হবে। দেখেন একটা কাঠ পেন্সিল দিয়ে যখন ড্রা করেছি তখন একটা শেপ তৈরি হবে। এভাবে আসেন, থার্ড শেপে যখন যাব তখন আরেকটা রয়েছে কার্ভ বা আর্চ, এটার মাধ্যমে আমরা করব। দেখেন, এইভাবে আমরা ছোট বড় করতে পারবো। আবার আসে, আরেকটা রয়েছে শেপের মধ্যে গিয়ে, এটা হলো কার্ভ। এটার মাধ্যমে আপনি এইভাবে দেখেন, আমরা আমাদের হাতের সাহায্যে এই ধরনের শেপ তৈরি করি। আপনি চাইলে এভাবে ইয়ে করতে পারেন, আর্টিস্টের মতো, যেভাবে আপনার হাত চলবে, পেন্সিল চলবে, ঠিক সেভাবে আপনি শেপ তৈরি করবেন। শেপের পরে রয়েছে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট মূলত কাজ হলো আমার ডায়াগ্রাম। স্মার্ট আর্ট এবং চার্ট দুটাই কম বেশ 19-20, দুটাই সেম টু সেম, সামান্য একটু তফাৎ রয়েছে। একটি স্মার্ট আর্টের মাধ্যমে আমরা ডায়াগ্রামের কাজ করি, বংশ পরিচয়, বংশধারা, এই সকল কাজগুলো আমরা স্মার্ট আর্টের মাধ্যমে করি। যেমন এখানে কিছু ফরম্যাট স্টাইল দেখতে পাচ্ছি, এখান থেকে আপনার যেটা পছন্দ বা যেটা আপনার কাজের সাথে মিলে যায় আপনি ওটা সিলেক্ট করেন। লিস্ট আকারে দেখেন, প্রসেস, এরকম নানান ধরনের ডায়াগ্রাম। কোনটা আপনার ভালো লাগে, কোন ফরম্যাটটা, কোন ডিজাইনটা আপনার কোম্পানি আপনার পছন্দ করে বা আপনাকে বলে যে এই ধরনের একটা করো, তখন এইভাবে করুন। দেন সিলেক্ট করার পরে ওকে বাটন প্রেস করলে ওই ধরনের একটা ডিজাইন বের হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আমরা যখন স্মার্ট আর্টে একটা ডায়াগ্রাম তৈরি করবো, লেআউট তৈরি করবো,
তখন দেখতে পাচ্ছেন যে একটা থেকে কয়টা বের। উদাহরণস্বরূপ এটা হলো দাদা, এটা হলো বাপ, বাকি তিনজন হলো চাচা। এখন দেখেন কোন এক চাচা থেকে আরো দুটা শেপ বের করতে চাই। এই ক্ষেত্রে আমি যখন শেপে ক্লিক করব, তখন দেখেন এখানের মধ্যে অপশন রয়েছে ক্রিয়েট গ্রাফিক, অ্যাড শেপ। যখন অ্যাড শেপ ক্লিক করবেন, তখন যেটার মধ্যে ক্লিক করা ছিল ওইটা থেকে শেপ বের হবে। এটাতে ক্লিক করলাম, আরেকটা অ্যাড শেপ। ফলে দেখা গেছে চাচা থেকে দুইটা বের, চাচা থেকে দুইটা বের। এইভাবে আমরা আমাদের বংশ পরিচিতি গুলো অথবা বংশধারা গুলো এভাবে বাড়াই। এদিকে দেখেন রাইট টু লেফট, ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে, এভাবে ইয়ে করতে মুভ করতে পারবো। এরকম আরো নানান ধরনের ফরম্যাট গুলো এখানে রয়েছে। উপর দিকে ডাউন মুভ করা, ডান নিচের দিকে মুভ করা, ডান দিকে মুভ করা, ডান বাম দিকে মুভ করা, এরকম কাজগুলো এখান থেকে। আবার দেখতে পাচ্ছেন লেআউটের কিছু ফরম্যাট রয়েছে, শেপের কিছু স্টাইল রয়েছে। ওখান থেকে কিছু স্টাইল চুজ করেছেন, সেই স্টাইলের মধ্য থেকে আরো কিছু স্টাইল আপডেট করা যায়। বংশ দ্বারা এটাকে ডায়াগ্রাম বলে, চিত্র বলে। কোন সূত্র থেকে কি কি সূত্র বের হয়েছে, তার থেকে কি বের হয়েছে, তার থেকে কি বের হয়েছে, এভাবে। চেঞ্জ কালার, কালার চেঞ্জ করতে পারো, অনেক ধরনের কালার রয়েছে। আবার দেখেন আপনি যে কোনো একটা চুজ করেছেন না, সেটার উপর ওভার একটা স্টাইল আপনি এখান থেকে পাবেন। ওভার, খুবই চমৎকার চমৎকার ভাবে আপনি এভাবে ডায়াগ্রাম গুলো তৈরি করতে পারেন। খুবই চমৎকার। Right. হুম, না না, হুম, দেখি ক্লাস শেষ করে জানাবো। ক্লাস আছে, ক্লাস শেষ করে ফোন দেবো। এভাবে আমরা যেটা পছন্দ করি ঠিক ওইভাবে আমরা আমাদের এভাবে ডায়াগ্রাম গুলো তৈরি করি। এটা হলো ডিজাইন। ডিজাইনের পর রয়েছে ফরম্যাট। সেম আমরা কিছুক্ষণ আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, এখান থেকে আমরা কিছু ফরম্যাট, টেবিলে ফরম্যাটের মধ্যে চেঞ্জ করতে পারি। এক একটার মধ্যে এক একটা কালার দিয়ে দিয়ে, যেমন এটা ক্লিক করলাম অথবা এটা ক্লিক করলাম, যখন যেটাতে ক্লিক করলাম তখন ওটা দিয়ে আমরা করতে পারি ডিজাইন, কালার চেঞ্জ করি ডিজাইন। খুব চমৎকার চমৎকার ভাবে আপনি আপনার ক্লায়েন্টদেরকে এই ডায়াগ্রাম গুলো, চিত্রগুলো আপনি দিতে পারবেন। যেমন দেখেন এখানে আরো কিছু রয়েছে, কালার, টেক্সচার যদি চান টেক্সচার দিতে পারেন। এভাবে যদি লেখাটাকে স্টাইল করতে চান, লেখা স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ, এগুলো সবকিছু গত ক্লাসে আমরা আলোচনা করি। তার মানে হলো ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের ডায়াগ্রাম গুলোকে অনেক সুন্দর সুন্দর স্টাইলে কনভার্ট করতে পারি। যদি কেটে দিতে চাই, বক্সের মধ্যে ক্লিক করার পর ডিলিট করবো। ইনসার্ট মেনু এর পরবর্তী যেটা রয়েছে সেটা হলো চার্ট। অনেকটা সেম এটার মতো, তবে এটাকে সাধারণত শেয়ার ব্যবসা যারা আছে বা ব্যাংক, বীমা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে গ্রোথ রয়েছে, তার কোন বছরে কেমন সেল হচ্ছিল,
তার আর্ন ছিল কেমন, অথবা কোন বছরগুলোতে আপ ডাউন করেছে, এটাকে হিসাব নয় চিত্রের মাধ্যমে এই তুলে ধরতে চায়, তখন আপনাকে চার্ট অপশনের মাধ্যমে সেটা করতে হবে। এখানে কলাম অপশন রয়েছে, ওকে বাটন প্রেস করে, ফলে দেখেন তো এই ফরম্যাটটা তৈরি। বাট এই ফরম্যাটটা যখন তৈরি হবে, এটা হিসাবটা, ক্যালকুলেশনটা এক্সেলের মাধ্যমে বের করব। চার্টের সম্পর্কে মূলত আমরা আলোচনা করি এক্সেল প্রোগ্রাম। তবুও যেহেতু এখানে একটা প্রোগ্রাম রয়েছে, তখন আমরা এটা এখান থেকে আলাদা, যেমন ক্যাটাগরি রয়েছে, আমরা এখানে লিখলাম 2023 বা 22, 2023, 2024, 2025। এটা হলো 2022, 23, 24 আমার সেল কেমন ছিল। যেমন আমার 2020-তে ছিল হলো আমার 50, এবং 25, এবং 10। এই যে সিরিজ যেটা, এটা কিন্তু আপনি একটাও রাখবেন। এক, আপনি দুই কলামের ফলাফল বের করতে চাইলে সেটা করবেন। দুই কলাম, 2023 সালে কেমন সেল করেছেন, উদাহরণস্বরূপ 80। 2024 সালে বিক্রি করেছেন হলো 55, এবং 2026 সালে সেটা এসে দাঁড়ালো হলো 180। তাহলে এখন দেখেন, চিত্র যখন আমি লিখে 2022 সালের গ্রোথটা আমাকে দেখাচ্ছে, 2023 সালে আমার ব্যবসাটা একটু বেড়েছিল, আবার 2024 সালে ব্যবসার গ্রোথ একটু নিচের দিকে ডাউন খেয়ে গেছে, আবার 2025 সালে এসে সেটা আমার টপ লেভেলে চলে গেছে। চিত্রের মাধ্যমে একটা বিজনেসের আয় ব্যয়ের, অথবা আয়ের স্তরগুলো, ব্যয়ের স্তরগুলো বোঝানো হয়। এটাকে চার্ট বা চার্ট পলিসির মাধ্যমে এই ফলাফলগুলো বের হয়। যখন আপনি এক্সেলের মধ্যে এগুলো তুলে ধরবেন, দেন ক্লোজ করে দিবেন, তখন দেখবেন যে আপনার স্ক্রিনের মধ্যে, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে চিত্রটা তৈরি হবে। সিরিজ ওয়ান, কলাম ওয়ান, কলাম টু। সিরিজ ওয়ান মানে হলো আমার এখানের মধ্যে তিনটা করে অপশন ছিল ওই ফরম্যাটে, আমার এই ফরম্যাটের মধ্যে আমি একটা করেছি, তাই সিরিজ ওয়ান আছে, ব্লু কালার। আরো দুটা কালার ছিল, বাট ওই দুটা কালারের কোনো ফলাফল আমি বের করিনি। একটা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে আমার কোম্পানির এই ছিল আয়, আয়ের গ্রোথটা দেখাইলাম, ব্যয়ের গ্রোথটা দেখাইলাম না, উৎপাদনের গ্রোথটা দেখাইলাম না, এমন। যখন চিত্রটা আপনি তৈরি করবেন, তখন স্বতন্ত্র তিনটা মেনু আছে। একটা জিনিস মনে রাখেন, প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে মেনু বারের অনেকগুলো মেনু রয়েছে, তার মধ্যে থেকে কিছু মেনু প্রয়োজনে আসবে, আবার কিছু মেনু ফিক্স থাকে, এগুলো আসছে আবার চলে যায়। ডিজাইন মানে এই যে ডিজাইনটা আছে, সেটাকে পরিবর্তন করা, চেঞ্জ করতে পারে। ড্রপ ডাউন ক্লিক করলে নিচের দিকে যাবেন, এটা চেঞ্জ। আবার চার্ট লেআউটটাকেও চেঞ্জ করতে পারেন। চার্ট লেআউট, কোন লেআউট আপনি এটাকে দেখাতে চান, দেখেন বিভিন্ন লেআউট বা বিভিন্ন ফরম্যাট, কোন স্টাইলে, কোন স্টাইলে চার্টটাকে আপনি প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, তুলে ধরতে চাচ্ছেন, সেই স্টাইল গুলো আপনি এখান থেকে ক্লিক করে করে দেন। এডিট ডেট, ডেট চেঞ্জ করতে চান, সিলেক্ট ডাটা, কোনো কিছু ডাটাকে সিলেক্ট করতে, যখন ক্লিক করব তখন আমার এক্সেল ফাইলটা ওপেন। আমার দরকার নেই, কোনো কিছু আমি এডিট করতে চাই, তাই আমি ব্যাকে চলে যাই। এইভাবে লেআউটে যান, লেআউটে কিছু পিকচার যদি দিতে চান, শেপ যদি দিতে চান, সেটাও দিতে পারবেন। চার্ট টাইটেলটা অ্যাবভ চার্ট, উপর দিকে চার্ট হিসেবে থাকে। এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলে কিছু কাজ,
যেগুলো যারা এই ব্যাংকিং খাতের পড়াশোনা করেছেন, বা যারা ব্যাংকিং এর উপর যাদের জানা আছে, অ্যাকাউন্টিং এর উপর, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন। এটা একটা ভিন্ন জগৎ। এক্সেলে যখন যাবেন তখন বিষয়গুলো নিয়ে আলোচনা। ফরম্যাটটাও প্রায় সেম, অর্থাৎ ম্যাক্সিমাম ফরম্যাট আপনার এই ফরম্যাটটাকে চেঞ্জ করা, ভিতরে লেখা থাকলে লেখার স্টাইল চেঞ্জ করা, অ্যারেঞ্জ, গ্রুপ, সাইজ, এগুলো তো আপনাদের জানা নেই। ডিলিট করে ফেলতে চাইলে ক্লিক করার পরে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর পরবর্তী যেটা রয়েছে সেটা হলো স্ক্রিনশট। কেমন স্ক্রিনশট? কোন একটা ফাইল ওপেন রয়েছে, আপনি যখন স্ক্রিনশটে ক্লিক করবেন, এখান থেকে আপনি স্ক্রিনশটে স্ক্রিন ক্লিপিং, কোন জায়গাতে আপনি স্ক্রিনশট নিতে চান। যেমন এই জায়গায় এতটুকু অংশটাকে স্ক্রিনশট নিতে চান, এতটুকু অংশটাকে আমরা মার্ক, ঠিক ওই অংশটা কপি পেস্ট হয়ে চলে আসবে। এটা হলো আমার স্ক্রিনশট। ওই অংশ একদম পিকচারের মতো আছে। পিকচারে যা যা কিছু করা যায়, ঠিক আপনি এই ক্ষেত্রে ওই ধরনের কাজগুলো করুন। ইনসার্ট, ইনসার্টের পরবর্তী মেনু রয়েছে, গ্রুপ রয়েছে, লিঙ্ক। এই লিঙ্কের তিনটা কাজ রয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কেন পরবর্তীতে ক্লাসে আলোচনা করব? আমরা একটা ফরম্যাট তৈরি করবো, ফরম্যাট, একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের মধ্যে আমাদের এই কাজগুলো আমরা আসেন পরবর্তী যে গ্রুপটি রয়েছে সেটি হলো হেডার অ্যান্ড ফুটার। এই হেডার এবং ফুটার, হেডার এবং ফুটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে? ক্ষেত্র হলো আপনি যদি বই পুস্তকের কাজ করেন, লাইব্রেরিতে কাজ করেন, অথবা আপনি যদি কোনো ধরনের প্রকাশনায় কম্পিউটার অফিসার পদে, এক্সিকিউটিভ পদে আপনি চাকরি করেন, অথবা ব্যক্তিগত কোনো বইয়ের লেখালেখি করেন, সেই ক্ষেত্রে আপনার এই হেডার এবং ফুটার অত্যন্ত গুরুত্ব। হেডার মানে হলো পেজের উপর অংশ, হেড, হেডার। ফুট মানে নিচের অংশ, ফুটার মানে নিচের অংশ। হেডার দিয়ে আমরা পেজের উপরে কোনো কিছু লিখতে পারি, আবার ফুটারের মাধ্যমে পেজের নিচেও কিছু লিখতে পারি। প্রশ্ন হলো, আমি কি এইভাবে কি লিখতে পারবো না? এটাও তো আমার পেজের উপর হলো। হ্যাঁ, আপনার এটা পেজের উপর হয়েছে ঠিকই, কিন্তু আপনার এই লেখাটা প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক ভাবে ক্রিয়েট হবে। প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক ভাবে দেওয়ার জন্য আমার একটা মাস্টার পেজ আছে। এই একটা পেজের দুইটা চিত্র রয়েছে, এই একটা পেজের দুটা সাইড রয়েছে। একটা হলো ফ্রন্ট সাইড, সেটা হলো যেটার মধ্যে আমরা লিখতে পারি, লিখতে পারি, অর্থাৎ বাউন্ডারি টু বাউন্ডারি পর্যন্ত। এবং এই লেখাটা আমার এই পেজের মধ্যে লেখা শেষ হলে অটোমেটিক ভাবে আরেক পেজের মধ্যে নতুন কিছু লিখবো। কিন্তু আমি এখানে যা কিছু লিখবো তা প্রতিটা পেজে হয়ে যাবে না। এর কারণ হলো এটা মাস্টার পেজ নয়। মাস্টার পেজের মধ্যে আমরা যা কিছু লিখি, যে জায়গাতে লিখি, ওই জিনিসটা প্রত্যেকটা পেজের মধ্যে থাকে। তো এইটা, এই মাস্টার পেজটাকে কিভাবে আনি আমরা হেডার অথবা ফুটার অথবা পেজ নাম্বারের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা, যেমন আপনারা দেখেছেন আপনাদের বই পুস্তকগুলোর মধ্যে পেজের উপরে রয়েছে আমার বাংলা পঞ্চম শ্রেণী, পেজের নিচেও থাকতে পারে এমন। যদি পেজের উপরে লেখা থাকে এটা, তাহলে নিচে এটা থাকবে না। অথবা পেজের উপরে অথবা পেজের নিচে কোনো একটা সাইডে এই তথ্যগুলো থাকতে পারে।
এটা প্রতিটা পেজের মধ্যে ম্যানুয়ালি বসানো হয় না। একটা মাস্টার পেজের মধ্যে যখন বসিয়ে দেওয়া হয় তখন প্রতিটি পেজের মধ্যে অটোমেটিক ভাবে এটি বসে যায়। আপনি যখন হেডার ক্লিক করবেন, হেডারের কিছু ফরম্যাট রয়েছে। কোনোটা বাম দিকে লেখা হয়, কোনোটা পেজের উপরে তিনটা সাইডে লেখা হয়, তিনটা ভাগে। যেমন ডান দিকে একটা অংশ থাকে, মিডলে একটা অংশ থাকে, বামের একটা অংশ থাকে। অথবা কোনো কোনো বইয়ের মধ্যে মিডলে লেখা থাকে, অথবা কোনো কোনো বইয়ের মধ্যে ডান পাশে লেখা থাকে। এইভাবে নিচের দিকে যখন যাবেন আরো অনেক ধরনের হেডলাইন লেখার ফরম্যাট পাবেন। আমি এখান থেকে নর্মাল একটা ক্লিক অথবা মিডলে ক্লিক, এখন দেখেন মিডলে আমার একটা লেখার জন্য একটা অটোমেটিক ভাবে একটা বক্স ক্রিয়েট করে আমি এখানে লিখলাম আমার বাংলা পঞ্চম শ্রেণী। লেখাটাকে মিডলে নিয়ে আসলাম। দেখ, আমি কিন্তু মাস্টার পেজে রয়েছে, আর মাস্টার পেজে থাকার কারণে আমি এই জায়গাতে ক্লিক করতে পারছি। মাস্টার পেজে লিখলাম, পেজের উপরে দিয়ে আমার বাংলা পঞ্চম শ্রেণী, ডিজাইনে গেলাম, সেখান থেকে ক্লোজ হেডার এন্ড ফুটার ক্লিক। এখন দেখেন আমার স্বাভাবিক পেজের মধ্যে আমি আসছি, কিন্তু আমার এই লেখাটা অনেকটা অস্পষ্ট অস্পষ্ট না, জলছাপের মতন না। এটা জলছাপ না, কারণ এটা মাস্টার পেজের লেখা, যে এটা বোঝানোর জন্য আপনাকে এটা বোঝানো। আমি যখন আবার এই লেখার উপর ডাবল ক্লিক করব, তখন মাস্টার পেজটা ওপেন হবে। তখন আমার এই লেখাটাকে হালকা হালকা মাস্টার পেজে থাকার পরে আমি যদি আরো কিছু চেঞ্জ করি, ফরম্যাট চেঞ্জ করি, তাহলে আমি এখান থেকে ফরম্যাট চেঞ্জ ক্লোজ। পেজে দেখেন প্রতিটা পেজের উপরে রয়েছে একটা শিরোনাম। প্রতিটা পেজ, কোন পেজের বাদ নেই যে পেজের মধ্যে নাম এই লেখাটা উঠে নাই। আমি কিন্তু লিখেছি এক পেজে, হয়ে গেছে প্রত্যেকটা পেজ। তাও কি ফুটারে নয়, হেডারে। আমার একটা পেজ, খেয়াল করুন, এই একটা পেজ, মাঝখানে দেখুন কালো দাগ কালো দাগ, এটা হলো ডিভাইডেড, মানে একটা পেজের পাশাপাশি আর একটা পেজ রাখা হয়েছে। প্রত্যেকটা পেজের শুরুতেই দেখতে পাচ্ছেন হেডলাইন, একটা বইয়ের নাম, কিন্তু কোনো বইয়ের নিচে কিন্তু কোনো অংশ নেই। আমি যদি নিচে অংশ দিতে চাই, তাহলে আমার শিরোনামে ডাবল ক্লিক করব, নিচের মধ্যে তথ্য দিয়ে দিই। উদাহরণস্বরূপ নিচের মধ্যে আমি দিতে চাই পেজ নাম, আমি পেজ নাম টপ, বটম, পেজ নাম। তার মানে আমার উপরে কি বইয়ের নাম, নিচে কি পেজ নাম্বার আসছে, আমি এখানে লিখে দিই, ক্লোজ করে দিলাম। দেখেন পেজ আমার বাংলা পঞ্চম শ্রেণী, এবং পেজের নিচে রয়েছে পৃষ্ঠা নং 1, পৃষ্ঠা নং 2, পৃষ্ঠা নং 3, পৃষ্ঠা নং 4। এইভাবে যতগুলো পেজ ওপেন হয়েছে প্রত্যেকটা পেজের মধ্যে পৃষ্ঠা নাম্বার বসে গেছে। তার মানে হলো হেডারের মধ্যে আমি বইয়ের নাম দিলাম, ফুটারের মধ্যে বইয়ের পৃষ্ঠা নাম্বার দিলাম। আবার মাস্টার পেজে ক্লিক করলাম। কোন একটা পেজ থেকে যদি আমরা হেডলাইন কিংবা ফুটার, হেডার কিংবা ফুটার মাইনাস করে ফেলি, ডিলিট করে ফেলি, তাহলে প্রত্যেকটা পেজ থেকে কিন্তু চলে যাবে। এটা হলো মাস্টার পেজের গুণ। কোন একটা পেজে কোন একটা লেখা লিখলে
কোন একটা ডিজাইন দিলে এটা প্রত্যেকটা পেজে হয়ে যাবে। এবার কোন একটা পেজ থেকে যদি আমরা কোনো অংশ কেটে ফেলি, তাহলে প্রত্যেকটা পেজ থেকে সেটা চলে যাবে। এটা হলো মাস্টার পেজের গুণ। এখানে আরো কিছু রয়েছে, ইনসার্ট, ডেট এন্ড টাইম, কুইক পার্ট, পিকচার, ক্লিপ আর্ট। এগুলো যদি আপনাদের দরকার হয় আপনারা দিবেন, এগুলো দরকার হবে না। তার মানে হলো ইনসার্ট মেনুর মধ্যে আমরা যে হেডার কিংবা ফুটার আলোচনা করেছি, সেটা হলো পেজের উপরে কোনো একটা শিরোনাম কায়েম করা, যেটা প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক ভাবে হবে, অথবা পেজের নিচে বা ফুটারের মধ্যে কোনো একটা শিরোনাম তৈরি করা, যেটা প্রতিটা পেজের মধ্যে অটোমেটিক ভাবে হবে। আর পেজ নাম্বার, আমরা যদি পেজ নাম্বার দিতে চাই, সেই ক্ষেত্রে এখানে কিছু ফরম্যাট, হেডলাইনে যেমন ফরম্যাট রয়েছে, ঠিক ফুটারের মধ্যেও না ফরম্যাট রয়েছে। ঠিক এভাবে পেজ নাম্বারের ক্ষেত্রেও টপের মধ্যে কিছু ফরম্যাট পাবেন, আবার বটমে গিয়েও কিছু ফরম্যাট পাবেন। এই পেজ নাম্বারটাও কিন্তু আপনার হেডার এন্ড ফুটারের মধ্যে বসে। পেজ মার্জিন, কারেন্ট পজিশন, রিমুভ বা ফরম্যাট পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার। পেজ নাম্বার রয়েছে, রিমুভ করে দিতে চাই, রিমুভ ক্লিক করুন, ফলে দেখেন পেজ নাম্বারটা চলে গেছে। আমি আবার বসাতে চাই, পেজ নাম্বারে ক্লিক করলাম বটম। একটা জিনিস মনে রাখেন, বটম এবং ফুটার দুটাই হলো পেজের নিচের অংশ, হেডার এবং টপ দুটাই হলো পেজের উপর অংশ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। টপ অফ পেজ, পেজের উপরে, বটম অফ পেজ, পেজের নিচে। ঠিক টপ অফ আপনার ইয়া হলো হেডার এন্ড ফুটার, হেডারের মতো। আর বটম অফ পেজ মানে হলো ফুটারের মতো। ফুটার যেমন নিচের মধ্যে কোনো তথ্য বসানো যায়, ঠিক ফুটারের এর নিচের অংশের মধ্যে পেজ নাম্বার বসানো যায়। এটাই হলো আমাদের পেজ নাম্বার সংখ্যা। দেখেন, এই যে কাজগুলো করলাম, আলোচনা করেই গেলাম, আলোচনা করে অনেক কিছুই আলোচনা করেছি। আপনি দেখেন, আমি যখন এখানে একটা শেপ তৈরি করলাম, তখন স্বতন্ত্র একটা মেনু আসছে। এই মেনুর মধ্যে যে সকল কমান্ড গুলো রয়েছে, ওই কমান্ড গুলো যদি আমরা ভালো করেই প্র্যাকটিস করি, তাও এই একটা মেনুর জন্য কমপক্ষে 2 দিন লাগে। এভাবে আসেন, ইনসার্ট মেনুতে গিয়ে যখন আমরা চার্টে ক্লিক করলাম, স্মার্ট আর্টের কোন একটা ডায়াগ্রাম তৈরি করলাম, তখন কিন্তু আমার আরো 2টা মেনু রয়েছে, একটা হলো ডিজাইন, একটা হলো ফরম্যাট। এগুলো প্র্যাকটিস করতে মোটামুটি আমাদের 1-2টা ক্লাস প্র্যাকটিস। আমি আলোচনা করে গেছি, আলোচনা যখন করেছি তখন আপনার কাছে সহজ মনে হয়েছে, বাট আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে মাথা কাজ করবে না। এই জন্য ভালো করেই আপনাকে খেলা। আবার আসেন, ইনসার্ট মেনুতে যখন আপনি চার্ট ক্লিক করলেন, তখন গিয়ে দেখলেন যে এটার সাথে এক্সেল একটা সম্পর্ক, সেই কাজটা আপনাকে বুঝতে হবে। এবং হেডার অ্যান্ড ফুটারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফরম্যাট। এক একটা ফরম্যাট আপনাকে ট্রাই করে করে দেখুন কোন ফরম্যাটটা কিভাবে কাজ করে। তবে এটুকু জেনে অবশ্যই রাখতে হবে, হেডার অ্যান্ড ফুটার এবং পেজ নাম্বার, এগুলো হলো মাস্টার পেজের মধ্যে শিরোনাম কায়েম করা। যেভাবে আমরা আমাদের নোবেল বইগুলোতে দেখতে পাই যে একটা শিরোনাম প্রত্যেকটা পেজের মধ্যে বসানো হয়েছে, পেজের উপরে অথবা নিচে, ঠিক ওইগুলো বারবার বারবার বসানো হয় নাই, বরং মাস্টার পেজের মাধ্যমে এটা বসানো। ভালো করে আমাদেরকে এভাবে যান পেজ নাম্বার, পেজ নাম্বারের মধ্যে টপ অফ পেজের মধ্যে কিছু ফরম্যাট রয়েছে, বটম অফ পেজের মধ্যেও অনেকগুলো ফরম্যাট রয়েছে, মার্জিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ফরম্যাট রয়েছে, মার্জিন। আবার কারেন্ট পজিশনের মধ্যেও কিছু ফরম্যাট। আবার যদি আপনি পেজ নাম্বার চেঞ্জ করতে চান, যেমন আমার এই ফাইলটার মধ্যে আমি 121 নাম্বার পেজ থেকে শুরু করি, তা আপনি যখন পেজ নাম্বার দিবেন তখন তো 1 থেকে শুরু। তা আপনি তখন কি করবেন, ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে পেজ নাম্বারটা বসিয়ে দিবেন, স্টার্টে গিয়ে আপনি বসিয়ে দিবেন যেমন 5।
দেন ওকে বাটন প্রেস করেন। এখন দেখবেন যে 5 নাম্বার পেজ থেকে আপনার কি আসবে, পেজ নাম্বার। রিমুভ পেজ নাম্বার মানে হলো পেজ নাম্বার বসানো আছে, এটাকে রিমুভ করে দিতেছে। সবাই ভালো করে কিন্তু এই ক্লাসগুলো ধরবেন। আগামী ক্লাসে আমরা আলোচনা করব টেক্সট সিম্বল। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউটের ক্লাসটা খুব দ্রুতই শেষ হবে। কারণ কি? কারণ হলো 3 সেকেন্ডের কাজ নেই। আমার কাজ রয়েছে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফটাও আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখে আসছি। অ্যারেঞ্জটাও আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখে আসছি। তো আমাদের ক্লাসের মূল ক্লাসগুলো এই জায়গাতে একটা ক্লাস রয়েছে। পেজ লেআউটের মধ্যেও আমাদের একটা কিংবা দুটা ক্লাস রয়েছে। বাকি 4টা আমাদের একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। এর জন্য ভালো করেই আয়ত্ত করেন, ভালো করে প্র্যাকটিস। আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।